মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। অর্থাৎ যদি আমি বলি এখান থেকে সৃজনশীল আসার মতো জায়গা কোনটা কোনটা কোনটা, মনে রাখবে এই অধ্যায়ের প্রত্যেকটা জায়গায় সৃজনশীল আসার মতো, ঠিক আছে কিনা? আমাদের এখানে রাসায়নিক গণনা যেটা করবো সেখানে লিমিটিং বিক্রিয়ক আছে, দেন হচ্ছে তোমার হচ্ছে কি সংযুক্তি আছে, মোলারিটি আছে, পিপিএম আছে। তো তোমাদের তো আবার পিপিএম নাই, ইন্টারমিডিয়েট আছে। সংযুক্তি আছে, শতকরা সংযুক্তি, তারপরে হচ্ছে আমাদের কি আছে সংকেত, স্থূল সংকেত, আণবিক সংকেত, এগুলো সবগুলাই তোমার কি পরীক্ষায় আসার মতো। তো আজকে আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে মৌলের ধারণা রিলেটেড যত প্রকারের ম্যাথ আছে। আমি কিন্তু বই মানে বইয়ে তোমার পেজ পেজ কোন কোন টপিক আছে এটা পড়াবো না, মৌলের রিলেটেড যত প্রকারের প্রশ্ন আছে আমরা আজকে সব পড়ে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আসি মৌল কি। ফার্স্ট কথা হচ্ছে কি মৌল কি, ঠিক আছে? মোল আমরা সবাই জানি পদার্থের পরিমাণের একক হচ্ছে কি রে মোল। কিসের একক? পদার্থের পরিমাণের একক হচ্ছে কি মোল। কারণ মোলের সংজ্ঞা তার এইভাবে দিলে হবে না, মোল। এখন তোমরা সবাই জানো যে আমাদের পদার্থের দুই ধরনের আমরা করি, ক্ষুদ্রতম একক আছে, একটা অণু আছে আর একটা আছে কি রে পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককে বলি আমরা পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম এককে বলতে কি রে অণু। তাহলে এই যে অণুর ভরকে আমরা বলি আণবিক ভর, আর পরমাণু ভরকে বলি আমরা কি রে পারমাণবিক ভর। কোন একটা মৌলের কি রে আণবিক ভর, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক ভরকেও কি করা হয় এম দ্বারা। একে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে তাকে বলা হয় কি রে মোল। তাহলে এম জি মানে কি ম্যাগনেসিয়াম না, এম টা হচ্ছে আণবিক বা পারমাণবিক ভরকে আমরা কোন এককে প্রকাশ করব গ্রাম এককে। তাহলে লেখো কোন পদার্থের কি রে আণবিক ভর কোন ক্ষেত্রে অণু, ঠিক আছে? বা পারমাণবিক ভর কার ক্ষেত্রে পরমাণু ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, কোন এককে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে কি বলে? তাকে কি বলে রে মোল বলে। কি বলে? মোল বলে। তাকে কি বলে? মোল বলে। তাহলে আমরা মোল ইকুয়াল টু কি লিখতে পারি? এক মোল ইকুয়াল টু গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর। ওকে, কে বুঝছো বলো? অণুর ক্ষেত্রে গ্রাম আণবিক ভর আর পরমাণুর ক্ষেত্রে আমাদের কি রে গ্রাম পারমাণবিক ভর। এই হচ্ছে হিসাব, ঠিক আছে? বুঝছো বলো? এখন মানে মোল রিলেটেড আমাদের আরো এক্সট্রা কিছু জিনিস জানতে হবে। এবার আসি আমরা মোলার আয়তন। এরপরের টপিকটার নাম কি? মোলার আয়তন। দেখো এই শব্দটা যখনই আসবে তুমি দেখবা এক মোল পরিমাণ পদার্থকে আমরা গ্যাসে কনভার্ট করি। কিসে কনভার্ট করি? গ্যাসে। এক মোল পরিমাণ পদার্থকে গ্যাসে রূপান্তর করলে সে যে পরিমাণ আয়তন দখল করে সেই আয়তনটাকে কি বলা রে মোলার আয়তন। এক কথায় শেষ, গ্যাসীয় অবস্থায় এক মোল পদার্থ যে আয়তন দখল করে তাকেই বলা হচ্ছে কি রে মোলার আয়তন। কি রে না এমনি বলছে কেছে সমস্যা নাই তো, এগুলা তো কাট হবে। যেটা বললাম তোমাদের পড়া বুঝতে না পারলে বলবা, সমস্যা নেই, এগুলা কাট হবে। এখন দেখো মোলার আয়তন কি বললাম যে একটা পদার্থকে কঠিন অবস্থায় কিন্তু না, কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় এক মোল পদার্থ যে আয়তন দখল করে তাকে বলা হয় কি রে? তাকে মোলার আয়তন বলে। কি বলে? মোলার আয়তন বলে। তাকে আমরা কি বলবো? মোলার আয়তন বলবো, ঠিক আছে? মোলার আয়তন যদি আমরা দেখি এটা দুইটা এককে নির্ধারণ করা হয়। একটা যে এসটিপি, আরটা কি রে এসএ
টিপি। দুইটা স্ট্যান্ডার্ড আছে, কয়টা স্ট্যান্ডার্ড? দুইটা। এসটিপি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে। আর এসএটিপি তে কি হচ্ছে? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এটাকে বলা হয়, বাংলায় যদি বলি এটাকে বলে আদর্শ তাপমাত্রা, আদর্শ চাপ ও তাপমাত্রা, ঠিক আছে। অথবা প্রমাণও বলা হয়, কি বলা হয়? প্রমাণ অবস্থা, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা টেম্পারেচার এন্ড প্রেসারের কথা বলছি না, এক্ষেত্রে আমরা টেম্পারেচার মানে কি তাপমাত্রা ধরে রাখি সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনে বললে কত? 273 কেলভিন। এবং চাপটা আমার সবসময় কত হয়? 1 atm। কত রে? 1 atm। বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপে কোন এক মোল পদার্থকে যদি আমরা গ্যাসে কনভার্ট করি, সে দেখা যাচ্ছে 22.4 লিটার আয়তন দখল করে, ঠিক আছে। কত? 22.4 লিটার। আর এসএটিপি যাকে বলা হয় কি? কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা, যার আরেকটা নাম হচ্ছে রুম টেম্পারেচার। ঠিক আছে, এই রুম টেম্পারেচার কাকে বলতেছি? মনে রাখবো এই ক্ষেত্রে তাপমাত্রাটা আমরা ধরে নিই কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনে বললে কত হবে? 298 কেলভিন। কেমন হয়েছে? 273 প্লাস 25। তারপরে হচ্ছে আমাদের প্রেসার সবসময় কত? 1 atm। আর আমরা জানি কি তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন কি আরে বৃদ্ধি পায়, এই জন্য এর আয়তনটা আমরা এখানে পাই, মান বের করে কত হচ্ছে? 24.8 লিটার। আর আমরা বলতে পারি 1 মোল গ্যাস কতটুকু জায়গা দখল করে বা আয়তন দখল করে? এসএটিপি তে 24.8 আর এসটিপি তে কত রে? 22.4 লিটার। আন্ডারস্ট্যান্ড? লিখে রাখো। ওকে, তাহলে এবার দেখো এটা শেষ। এবার দেখো রে, তাহলে আমরা কি বললাম? মোল কি, মোলার আয়তন কি। এবার আমরা আসবো সেটা হচ্ছে কি? মোল ভগ্নাংশ কি। উপরে দেখো মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ বা মোল সংখ্যা, ঠিক আছে। মোল সংখ্যা বা মোল ভগ্নাংশ কাকে বলা হয়? ঠিক আছে, সবাই শুনো। মোল সংখ্যা হচ্ছে কি? যে কোনো একটা ধরো বিক্রিয়ায় বা কোনো একটা দ্রবণে কোনো একটা জায়গায় আমার কতটুকু পদার্থ উপস্থিত আছে এবং ওই পদার্থের আণবিক ভরের যে অনুপাত, এই অনুপাতটাকে বলতেছে কি রে? মোল সংখ্যা, যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n ইকুয়াল টু হবে কি রে? উপস্থিত পদার্থের ভর, পদার্থের পরিমাণ দাও, পরিমাণ, এটা দিয়ে আমরা অনেকগুলো সূত্র বানাবো, ঠিক আছে। আর হচ্ছে ওই পদার্থের আণবিক পরিমাণ, আণবিক পরিমাণ দিলাম। এখন পরিমাণ কেন বুঝাইলাম এটা একটু পরে। মোল সংখ্যা আমরা অনেক ভাবে নির্ণয় করতে পারবো। যদি ভর দিয়ে দেয় তাহলে n ইকুয়াল টু কি রে? W/m। এখানে W হচ্ছে কি? উপস্থিত পদার্থের ভর, উপস্থিত পদার্থের ভর। আর নিচে হচ্ছে কি রে? m হচ্ছে ওই পদার্থের আণবিক ভর। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে, যে n ইকুয়াল টু কি রে? W/m। আমি আরেকভাবে n বাইর করতে পারি। n ইকুয়াল টু হচ্ছে উপস্থিত পদার্থের উপস্থিত গ্যাসের আয়তন, আর নিচে হচ্ছে কি রে? ওই পদার্থের কি রে? মোলার আয়তন। কি হবে? মোলার আয়তন। এই জন্য আমরা এটাকে লিখবো এইভাবে, ভি বাই 22.4 যদি এসটিপি তে বলে। আর এসটিপি তে হলে এটা আমার চেঞ্জ হয়ে যাবে কি হবে? 24.8। আরেকটা আমরা যেটা অ্যাভোগাড্রোর সূত্র থেকে পড়বো, অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো কি বলছে? অ্যাভোগাড্রো কি বলছে? যে কোন একটা সমপরিমাণ গ্যাসে সমান সংখ্যক কি থাকে রে? অণু, পরমাণু অথবা আধান থাকে। অর্থাৎ তিনি বলছে, তিনি এটা সংখ্যা বের করছেন যে 1 মোল পদার্থে 6.02 × 10⁻23 টি কি থাকে রে? অণু থাকে বা পরমাণু অথবা আধান। তাহলে 1 মোল পরমাণু অণু সমান কত?
6.02 into 10 to the power 23 টি অণু। 1 মোল পরমাণু মানে কি রে? সেম নাম্বার অফ অ্যাভোগাড্রো টি পরমাণু। আর 1 মোল আধান বলতে কি বোঝাচ্ছে? নাম্বার অফ অ্যাভোগাড্রো টি আধান। অর্থাৎ এটা তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। আর আমরা এখানে মোল সংখ্যাটাও ওইভাবে নির্ণয় করতে পারবো যে n ইকুয়াল টু উপস্থিত পদার্থের অণু বা পরমাণুর সংখ্যা, পরমাণু সংখ্যা, আর নিচে হবে কি রে? নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে কি লিখবো? এটা সূত্রটাকে শর্টকাট লেখা যায় n ইকুয়াল টু n বাই na। ঠিক আছে, আমরা 3 সূত্রের মাধ্যমে মূল সংখ্যা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। কথা কি ক্লিয়ার? তাহলে কি বুঝে না? মহিলা বুঝে নাই? আমরা ভর দিয়েও নির্ণয় করতে পারি, আয়তন দিয়েও নির্ণয় করতে পারবো মূল সংখ্যা, এবং কি রে পরমাণুর সংখ্যা দিয়েও কি করতে পারবো? মূল সংখ্যা নির্ণয় করতে পারবো। এই সম্পূর্ণ পড়াটাকে আমরা একটা সূত্রের মধ্যে নিয়ে আসবো। কয়টা সূত্রের মধ্যে? একটা সূত্রের মধ্যে নিয়ে আসতেছি। দেখো কেমনে সম্পূর্ণ পড়ালেখাটাকে কি করতেছি আমরা? একটা সূত্রের মধ্যে নিয়ে আসবো। কি দেখো, 1 মোল ইকুয়াল টু গ্রাম আণবিক ভর ইকুয়াল টু 22.4 লিটার গ্যাসের ভর ইকুয়াল টু 6.02 ইন্টু 10 to the power 23 টি কি রে অণুর ভর। লিখা যায়? কি লিখা যায় কিনা বলো? 1 মোল সমান গ্রাম আণবিক ভর বা গ্রাম আণবিক ভর 22.4 লিটার, এটাও সমান কত রে? 1 মোল। আবার 6.02 into 10 to the 23 এটাও সমান কত রে? 1 মোল। এখন এই চারটা সূত্রকে কম্বাইন্ডলি তোমাদের এমসিকিউ তে কতগুলা প্রশ্ন আসে। যেমন ধর আমি একটা প্রশ্ন দিলাম কি, 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ অণুর সংখ্যা নির্ণয় করো। অণুর সংখ্যা নির্ণয় করো, এরকম করে দিতে পারে। অথবা একটি নাইট্রোজেন অণুর ভর কত? একটি নাইট্রোজেন পরমাণুর পরমাণু না, অণুর ভর কত? ঠিক আছে, আরেকটা জিনিস লেখো। তাহলে 2 নাম্বার ম্যাথ, এটা 1 নাম্বার ম্যাথ। আরেকটা ম্যাথ লিখো 3 নম্বরে, যে 50 গ্রাম নাইট্রোজেন ডাই অক্সাইড এ অক্সিজেন এর পরমাণু কয়টি? পরমাণু কয়টি? এই 3 টাইপের ম্যাথ করতে পারলে তুমি এখান থেকে সব ধরনের এমসিকিউ সলভ করতে পারবা আশা করি। এই 3টা প্রশ্ন তুলো আগে। কার্বন ডাই অক্সাইডের 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা কত? একটি নাইট্রোজেন অণুর ভর কত? আর হচ্ছে 10 গ্রাম নাইট্রোজেন ডাই অক্সাইডের অক্সিজেনের পরমাণু কয়টি? তাহলে এখানে তো প্রথম ম্যাথটা আমরা দেখি। এখানে বলছে 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কয়টি? তাহলে তুমি মনে রাখবে এই জায়গায় যে জিনিসটা আছে সম্পর্ক হবে একটার সাথে একটা, যার সাথে যার সম্পর্ক বলে। ঠিক আছে, তাই বলো আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু কত রে? 44 গ্রাম, তাই না? কারণ কার্বনের ভর কত? 12, অক্সিজেনের ভর 16 ইন্টু 2 যোগ করলে কত হচ্ছে? 44 গ্রাম। তাহলে 1 মোল সমান কত? 44 গ্রাম। আর 1 মোলে অণু থাকে কয়টা রে? 6.02 ইন্টু 10 to the 20। তাহলে আমরা বলতে পারি 1 মোল অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ অণু থাকে 6.02 into 10 to the power 23 টি। অতএব 1 গ্রাম কত থাকবে রে? 6.02 into 10 to the power 23 বাই কত হবে? 44। অতএব কত বলছে? 10 গ্রাম। তাহলে কি হবে? 6.02 into 10 to the power 23 ইন্টু কি রে 10, আর নিচে হচ্ছে কত? 44। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমাদের কি রে? অ্যানসার। ঠিক আছে, তাহলে 1 নাম্বার শেষ। এবারে আসে আমি 2 নাম্বারটা, যে একটি নাইট্রোজেন অণুর ভর কত? তাহলে তুমি নাইট্রোজেন অণু, তাহলে নাইট্রোজেন N2 না? কিরা নাইট্রোজেন N2। এখন চিন্তা করি আমরা, সেম
ঐকিক নিয়ম সিস্টেম আর কি। তাহলে 1 মোল নাইট্রোজেন সমান কত রে? অণু যখন বলবে তখন হচ্ছে আমাদের কত? 28 গ্রাম। কেন বলতো? নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা কত? 14, আর 2 এ গুণ করলাম কত হলো? 28। আমরা বলতে পারি 28 গ্রামে অণু থাকে কয়টা? 1 মোলে থাকে এটা। আমরা বলতে পারি এতটি অণুর ভর কত? 28। আমার ভর যার নির্ণয় করতে হলো সেটা আমার ডানে চলে যাবে। তাহলে কি বলবো? 6.02 ইন্টু 10 টু the 23t অণুর ভর হলো কত? 28 গ্রাম। একটু দূরে লিখি, 28 গ্রাম। অতএব একটি অণুর ভর কত হবে রে? 28 বাই 6.02 ইন্টু 10 টু the 23। পারবো না? ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আমাদের কি রে? অ্যানসার। ঠিক আছে? এবার এইটা একটু 3 নাম্বারটা একটু জটিল। ঠিক আছে, জটিলটা একটু বুঝাই দেই। তোমাকে কিন্তু জানো অণুর সংখ্যা বের করতে বলে নাই, তোমাকে কি বলছে? পরমাণু। কার পরমাণু? শুধুমাত্র অক্সিজেনের পরমাণু। তাহলে তুমি পরমাণু বের করার আগে তুমি অণু বের করবা। ঠিক আছে, পরমাণু বের করার আগে আমাকে কি করতে হবে? এর অণুর সংখ্যা। দেখো নাইট্রোজেনের আণবিক ভর কত রে বাসা? নাইট্রোজেন ডাইঅক্সাইড 14 প্লাস 16 ইন্টু 2, তাহলে কত হইলো? 32। 32 এর সাথে চলো কি 46 না? তাহলে বলতে পারি 46 গ্রাম নাইট্রোজেন ডাইঅক্সাইড এ অণুর সংখ্যা। অণুর সংখ্যা কত? 6.02 ইন্টু 10 টু the 23t। অতএব 1 গ্রাম, অতএব কত আছে? 50। আমি ডিরেক্ট করে দিলাম 6.02 ইন্টু 10 টু the 23। ক্যালকুলেশন করবা সবাই। 50 নিচে গেলে কত? 46। কত আসছে বলো তো? মান বের করো। 1.3 কেন আসবে? 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো? 23t। এতটা পাইলাম আমরা কি রে? অণু। কিন্তু তোমাকে অণু বের করতে বলছে নাকি শুধুমাত্র অক্সিজেনের পরমাণু বের করতে বলছে, তাই না? তুমি একটা জিনিস দেখো, নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে একটা অণুতে নাইট্রোজেন আছে একটা পরমাণু, আর অক্সিজেন আছে কয়টা রে? 2টা পরমাণু। তাহলে একটা অণুতে যদি 2টা অক্সিজেন থাকে, তাহলে এতটা অণুতে কয়টা পরমাণু থাকবে? জাস্ট কি করব? 2 দ্বারা গুণ করলে আমাদের কি রে? পরমাণু চলে আসে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ পাপিও বুঝছো নি? তাহলে আমি কি বললাম? নাইট্রোজেনের মধ্যে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে নাইট্রোজেনের পরমাণু আছে একটা, অক্সিজেনের পরমাণু আছে কি রে? একটি অণুতে যদি 2টা অক্সিজেন পরমাণু থাকে, তাহলে এতটি অণুতে কয়টা পরমাণু থাকবে? 2 দ্বারা গুণ করব। কারণ তুমি এটা খালি যে নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে দিতে পারে এমনটা না, অন্য কোনো পরমাণু দিয়েও দিতে পারে, ওজোন 3 দিয়েও দিতে পারে, সমস্যা নাই। তোমার যত পরমাণু আছে তত খালি জাস্ট কি করে দিবা? অণুর সাথে ওই সংখ্যাটা গুণ করে দিবা। ক্লিয়ার? শেষ। তাহলে আমরা গেল মোল 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 মোল। এখন আমরা আসবো সবথেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মোলারিটি। কি আছে রে? মোলারিটি। ঠিক আছে, এখন মোলারিটি জিনিসটা কি? মোলারিটি বা এটা আরেকটা নাম হচ্ছে দ্রাব্যতা, আর এটা নাম হচ্ছে ঘনমাত্রা। সবই সেম জিনিস। ঠিক আছে, কারণ দ্রাব্যতা বলো, মোলারিটি বলো, ঘনমাত্রা বলো, সবই সেম। এটার সংজ্ঞা যদি আমরা বলি, তোমরা কেউ দ্রবণ দেখছো না? দ্রবণ, দ্রবণ কিভাবে তৈরি করে বলো তো? দ্রবণ তৈরি করে দ্রাবক, দ্রাবকের মধ্যে কাকে মিক্স করানো হয়? দ্রব। ধরো আমি একটা শরবত বানাবো, পানিটা হচ্ছে আমার কি রে? দ্রাবক, আর চিনি হচ্ছে আমার কি এখানে? দ্রব। আর এই দ্রাবক এবং দ্রবের মিশ্রণকে আমরা বলি কি? দ্রবণ। এই যে বলছে একটা দ্রবণের মধ্যে কতটুকু দ্রব্য দ্রবীভূত অবস্থায় আছে, সেটাই হচ্ছে তার কি রে? মোলারিটি বা ঘনমাত্রা বা দ্রাব্যতা। কথা বুঝতে পারছি? এটা যে আদিম যুগের সংজ্ঞা। আর তুমি যদি আধুনিক সংজ্ঞা পড়তে যাও মোলারিটি, তাহলে কি লিখতে হবে? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, কত রে? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, তাকে কি বলা হয়? তাকে কি বলে রে? মোলারিটি বা ঘনমাত্রা বা দ্রাব্যতা বলে গেলে। ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য। দেখো আমরা এখানে পদার্থের পরিমাণটা কোন এককে ধরছি রে?
মোল এককে, নট গ্রাম এককে। কোন এককে ধরছি? মোল এককে। ঠিক আছে, এটা ভালো করে পড়বা, নাহলে কিন্তু নবম অধ্যায় বুঝতে পারবা না। ঠিক আছে, এখন দেখো আমরা বলতে পারি না এখানে একটা পাত্র আছে, পাত্রী নাই। কি আছে? পাত্র আছে। এই পাত্রের মধ্যে দ্রবণ আছে ভি লিটার। কতটুকু? ভি লিটার। পাত্র আছে, দ্রবণ আছে কতটুকু? ভি লিটার। ঠিক আছে, আমার দ্রব এখানে দ্রবীভূত হলো এন মোল। কত মোল? আমরা বলতে পারি না ওই ভি লিটার দ্রবণে দ্রব আছে এন মোল। ঠিক আছে, তাহলে আমাদের কত সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি আমরা, কত মোল রে? 1 লিটার দ্রবণে, তাহলে এন বাই ভি অফ এল। ঠিক আছে, এন বাই ভি অফ এল। আর একেই বলা হচ্ছে কি রে? মোলারিটি। এবং মোলারিটিকে সবসময় বড় হাতের এম দ্বারা প্রকাশ করা যায়, এস দ্বারা প্রকাশ করা হয়, অথবা সি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে যত মেথড করব এটা এস দ্বারা, এস ইকুয়াল টু এন বাই ভি অফ এল। ভি অফ এল কেন বলছি? লিটার এককে। ভি এর মানটা কোন এককে আছে? লিটার এককে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা বলো তো মোলারিটির একক কি হতে পারে? মোলারিটির একক কি হতে পারে বলো? মোলারিটির উপরে আছে মোল আর নিচে আছে কি রে? লিটার। তাহলে কি মোল পার লিটার, যাকে সংখ্যায় বলা হয় মোলার, বড়দের এম বা মোলার। তাহলে মোলারিটির একক কি? মোল পার লিটার বা মোলার। আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো এখান থেকে তোমাকে কিভাবে ম্যাথ দিবে। এখন এই সূত্রটাকে আমরা একটু চেঞ্জ করি, মানে ম্যাথ করার জন্য আমাকে এই সূত্রটাকে একটু এব্রিভিয়েট করা লাগবে। সবাই একটু তাকাও সাইডে, যে আমরা সূত্র পাইলাম কি? S ইকুয়াল টু n বাই ভি অফ এল। এখন আমরা একটু আগেই পড়ছিলাম পদার্থের পরিমাণ দিয়ে হিসাব করলে মোল সংখ্যা ইকুয়াল টু কি রে? W বাই m পাইছি, তাই না? এই W বাই m যদি আমি n এর জায়গায় বসাই, কোনো সমস্যা আছে? n এর জায়গায় বসাইলাম W বাই m ভি অফ এল। সমস্যা আছে? নাই। এখন দেখা যাচ্ছে যে আমরা এখানে যে জিনিসগুলো ব্যবহার করতেছি W এবং m, যাদের পরিমাণ সবসময় আমরা কোন এককে হিসাব করি? গ্রাম এককে। কিন্তু এই জায়গায় আছে কি? লিটার। দেখো তো গ্রাম আর লিটার কি সেম জাতীয়, মানে সমপর্যায়ের একক না। আর আমরা জানি কি 1000 গ্রাম সমান 1 কেজি সমান কি 1 লিটার সমান কত? 1000 মিলিলিটার, তাই না? তাহলে বলতে 1 গ্রাম সমান কত? 1 মিলিলিটার। তাহলে এই গ্রাম এবং মিলিলিটার কি সেম পর্যায়ের একক। এজন্য আমরা এই ম্যাথ করার সুবিধার্থে এখানে লিটারটাকে আমরা কি করব? মিলিলিটারে কনভার্ট করব। মিলিলিটারে কনভার্ট করতে হলে কি হবে? 1000 দ্বারা তাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এইটাই হলো আমাদের কি নির্ণয়ের সূত্র? দ্রাব্যতা নির্ণয়ের সূত্র। S ইকুয়াল টু W বাই mv ইনটু 1000। আন্ডারস্ট্যান্ড? এবং এখান থেকে আরেকটা সূত্র কনভার্ট করতে হবে, W ইকুয়াল টু কি রে? SMV বাই 1000। কেমতে আসলো? আর গুণ SMV আর W সাথে 1000 গুণ অবস্থা আছে, এইদিকে গেলে কি হবে রে? ভাগ হয়ে যাবে। আমি এক লাইনে ক্লিয়ার করে দিলাম। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই দুইটা সূত্র তোমার ঠাড়া মুখস্থ করা লাগবে। যেখানে W কি? উপস্থিত পদার্থের ভর, M কি? ওই পদার্থের আণবিক ভর, V হচ্ছে কি রে? দ্রবণের আয়তন, আর সূত্রের 1000। ঠিক আছে, কে কে বুঝছো বলো? সাইডটা কম করবা, ম্যাথ গুলা তুলবা। ঠিক আছে, এখন দেখো প্রথমে একটা ম্যাথ দিলাম, যেরকম একটা পাত্র আছে, যেই পাত্রের মধ্যে তোমারে বলছে HCl আছে 40 গ্রাম। এই দ্রবণের পরিমাণ ধরো 400 মিলিলিটার। এই 400 মিলিলিটার দ্রবণের মধ্যে HCl আছে কত রে? 40 গ্রাম। বলো উদ্দীপকের পাত্রটির দ্রাব্যতা বা মোলারিটি নির্ণয় করো। সিম্পল না? তাহলে মোলারিটি কত? মোলারিটি কত হবে বলো? মোলারিটি হবে একদম ডাইরেক্ট সূত্র হলো S ইকুয়াল টু কি রে? W বাই mv ইনটু কত? 1000। যেখানে W এর মান দিয়ে দেওয়া আছে কত রে? 40 গ্রাম। আর m এর মান আমরা জানি বের করতে হবে কার? HCl। HCl এর হচ্ছে কি রে? হাইড্রোজেন 1 আর এই বেটার কত? 35.5। কত হলো? 36.5। কত হলো? শেষ। আর v এর পরিমাণ তো তোমার এখানে দেওয়া আছে 400 মিলিলিটার। কত হলো তাহলে রে? উপরে যাও, 40 বাই হচ্ছে m এর মান হচ্ছে কত রে? 36.5। এটা হচ্ছে 400 ইনটু হচ্ছে কত? 1000। বলো কত আসছে? 10। মান কত আসছে বলো? 2.73। একক কি হবে?
মোলার, অথবা তুমি সংক্ষেপে না লিখে যদি লেখো তাহলে মোল পার লিটার। আন্ডারস্ট্যান্ড? দেখো নেক্সট, এটা শেষ। এখন ধরো তোমাকে এরকম করে দিল, আর এটা ম্যাথ দিল, এগুলা কিন্তু সিম্পল ম্যাথ, ঠিক আছে, খুবই সিম্পল। মানুষজন এই অধ্যায়ে যে এত পরিমাণ ভয় পায়, অবশ্য আমি যখন 9 এ ছিলাম তখন আমিও ভয় পাইছি, ঠিক আছে। ওই সময় তাই সিরিয়াসলি কথা বলি, তোমাদের যেভাবে বুঝাচ্ছি এরকম বুঝার মতো আমরা কোনো টিচার পাই নাই। আমরা 9, 10 এ গ্রামের স্কুলে পড়ছি, জীবন এরকম টিচার পাই নাই। সবাই বলে কি জানো, আমার একটা স্যার, আমি এক স্যারের কাছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে ম্যাথ, হায়ার ম্যাথ সবই পড়ছি, ঠিক আছে। তো ওই স্যারের কাছে যখন পড়তাম, স্কুলে পড়ছি, আর ওই স্যারের কাছে প্রাইভেট পড়ছি, ভুবেন কাকা। তো ওই কাকা কি বলতো, ফিজিক্সে বলতো যে বেটা 2 পেজ পড়ে আসিস, শেষ পড়া, ঠিক আছে। ধরো ও আমার ম্যাথ বা হায়ার ম্যাথ এগুলো, মানে হায়ার ম্যাথ তো পড়াইতোই না, ম্যাথ ভালো পড়াইতো, কেমিস্ট্রিটা একটু মোটামুটি পড়াইতো, কিন্তু ফিজিক্সে খুবই অবস্থা খারাপ। তখন মনে করে ওই সময় একটা বই ছিল, নামটা জননী পাবলিকেশনের একটা বই ছিল, বুঝছো কিনা, মানে জননী পাবলিকেশনের গাইড ছিল। মানে এই আমার লাইফে এখন পর্যন্ত এই গাইডটাকে, মানে এই গাইডের মতো সুন্দর বা সাজানো গুছানো এমন কোনো গাইড পাই নাই, ঠিক আছে। কিন্তু এই গাইডটা বর্তমানে চলে না আর কি, মানে না কি জানি কি যে হয়েছে আমি নিজেও জানি না। এই গাইডটার মতো বই আমি আমার লাইফে দেখছি না এখন পর্যন্ত। এটা 10 বছর আগের, 10 বছর কি 12 বছর আগের বই, ঠিক আছে। বর্তমান তো আপডেট হচ্ছে, আর ভালো হওয়ার কথা ছিল না, শেষ। আর এই বইটাতে সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা ছিল কিরকম করে জানো, একদম সেই একদম স্টেপ, তুমি তো জানো ক নম্বরে 1 মার্ক, খ নম্বরে কত 2 মার্ক, তাই না। 2 মার্কের জন্য তোমাকে 2টা স্টেপ করতে হবে, এবং এই গাইডটা একদম সুন্দর করে লিখতে হবে। প্রথমে একদম ফোঁটা দিতে, ফোঁটা দিয়ে একটা স্টেপ দিত, স্টেপের পর আরেকটা ফোঁটা দিত, মানে কি সে বুঝাই দিছে এখানে আমার 2 মার্কের প্রশ্ন, উপরের স্টেপে 1 মার্ক, নিচের স্টেপে কি 1 মার্ক। এবং মানে তুমি যদি এইভাবে লিখো না পরীক্ষার খাতায়, তুমি একটা স্টেপ করে একটা দরকার একটা চিহ্ন দিলে, একটা ফোঁটা করে দিলা, তারপরে স্যারও বুঝে ফেললো কি কয় স্টেপে লিখছো 2। গ নাম্বার প্রশ্ন ম্যাথ না যদি হয় তাহলে তুমি 3 স্টেপে লিখবা, সেম, একটা ফোঁটা, 2টা ফোঁটা, 3টা ফোঁটা। 4 নাম্বারও সেম, লাস্টের দিকে তুমি সিদ্ধান্ত না দাও তাহলে তুমি 1 মার্ক কমে যাবে, ঠিক আছে কিনা। তো এই বইটার মতো আমি গাইড এখন পর্যন্ত দেখছি না আমার লাইফে। যাই হোক, আমাদের আফসোস, হয়তো আমরা যদি তোমাদের মতো এরকম 9, 10 থেকে এরকম ভালো স্যার পেতাম হয়তো আরো অনেক উপরে যাইতে পারতাম, ঠিক আছে। যাই হোক, আমরা এখন আসি, এইবারে যে জায়গাটা আসতেছি সেটা হচ্ছে কি একটা ম্যাথ দিব, সেই ম্যাথটা হচ্ছে এরকম করে পাত্র আছে, পাত্রী নাই। এই পাত্রের মধ্যে ধরো সোডিয়াম কার্বনেট আছে, কত 0.275 মোলার, ঠিক আছে। এখন এই জায়গায় বলছে যে এই যে আমাদের দ্রবণের পরিমাণ দিছে 250 মিলিলিটার। তোমাকে বললো উদ্দীপকের দ্রবণটিতে সোডিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করো। এবারে কারো ঘনমাত্রা, এবার কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে, মানে কি এস এর মান দেওয়া আছে, তোমাকে নির্ণয় করতে হচ্ছে কি পরিমাণ। পরিমাণ মানে কার মান রে, টাইম বলো। পরিমাণ বলতে কিসের মান বের করবো আমরা, ডাব্লিউ, গুড, কালিয়ার ধরে কালিয়া। এবার দেখো ডাব্লিউর পরিমাণ যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এস এম ভি বাই কত রে 1000। দেখো এস এর মান কত দেওয়া আছে 0.275, এম এর মান আমরা বের করব, সোডিয়ামের কত 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 কত হবে রে 106। উপরে গেল কত, এস এর মান হচ্ছে কত, আর এটা কি ভি এর মান, ভি এর মান কত রে 250। তাহলে আমরা কি বসাবো, তোমরা মান বের করা শুরু করো, 0.275 ইন্টু এম এর মান হচ্ছে 106 ইন্টু ভি এর মান 250, সূত্রের কত 1000। ক্যালকুলেশন করলে কত আসলো রে, এত লেট কেন, বান্ডিকা সামান 7.28 গ্রাম। এটা হচ্ছে আমাদের কি রে পরিমাণ বের করে ফেললাম। এখন দেখো তোমাকে আরেক টাইপের সৃজনশীল প্রশ্ন দেয়, ওকে দ্রবণ প্রস্তুত করো, কি বললো দ্রবণ, এই টাইপের ম্যাথটা হচ্ছে দ্রবণ প্রস্তুতকরণ, ঠিক আছে। দ্রবণ প্রস্তুতকরণ বললো, তোমাদের একটা ম্যাথ দিল 250 মিলিলিটার সোডিয়াম সালফেট এর কি রে 0.3 মোলার 35 মোলার দ্রবণ প্রস্তুত করো, এত ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করো।
ঠিক আছে, সেম দ্রবণ প্রস্তুত করতে বললে তুমি সেম ভাবে মেথড করবা। কিভাবে? তুমি জাস্ট খালি কি রে পদার্থের পরিমাণটা বের করবা, ডাব্লুর পরিমাণ, তারপরে তুমি কি করবা ওই পরিমাণ পানি নিয়ে, ওই পরিমাণ তরল নিয়ে, আর যেই পরিমাণ পদার্থের পরিমাণ বের করলাম ওইটা ওই দ্রবণের মধ্যে কি করে দিব রে মিক্স করে দিব, তাহলে আমাদের কি হইলো ওই ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি বলা হয় এরকম একটা ডাব্লুর মান বের করছি, তাহলে তুমি বললা পাল্লার মাধ্যমে এতটুকু আমরা সোডিয়াম সালফেট বের কি করে পরিমাপ করে 250 মিলিলিটার পানির মধ্যে কি করে বলবো মিক্স করব, তাহলে আমাদের কি প্রস্তুত দ্রবণ তৈরি হয়ে গেল। ওকে, এখন ধরো আমরা আসি বিভিন্ন ধরনের দ্রবণের নাম এবং তাদের মোলারিটি। এটা একদম ঠাড়া মুখস্থ করবা। কি করছি? ঠাড়া মুখস্থ করবা। বিভিন্ন ধরনের দ্রবণ, বিভিন্ন ঘনমাত্রার যাদেরকে বলা হয় প্রমাণ দ্রবণ। কি বলা হয়? প্রমাণ দ্রবণ। এখন সংজ্ঞা লিখো, প্রমাণ দ্রবণ কাকে বলে? মনে রাখবা, যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকেই বলা হচ্ছে কি প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, অর্থাৎ আমি আগে থেকেই ওই দ্রবণের ঘনমাত্রা জানি, তাদেরকেই বলা কি, তাকে কি বলা হয়? প্রমাণ দ্রবণ বলে। এবার দেখো আমরা বিভিন্ন ধরনের দ্রবণের মধ্যে লেখা কয়েক নাম্বার যেটা আছে মোলার দ্রবণ। কোন দ্রবণ? মোলার দ্রবণ। আর মোলার দ্রবণ কাকে বলতেছে? আমরা মোলারিটির সংজ্ঞাতে পড়ছিলাম না 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে 1 মোল পদার্থ যদি দ্রবীভূত থাকে, 1 মোল পদার্থ দ্রবীভূত থাকে, থাকলে ওই দ্রবণকে আমরা বলবো কি রে মোলার দ্রবণ। মনে রাখবা মোলার দ্রবণের ঘনমাত্রা কত? ঘনমাত্রা বা মোলারিটি, মোলার দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি কত হবে? 1 মোলার। কেন? আমরা মোলারিটির সূত্র কি পড়ছি রে? S = N/V/L। এখানে V এর মান তো সবসময় 1 ধরছি নাকি, আর এখানে আমাদের বলছে কত মোল দ্রব্য আছে? 1, তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 1, তাহলে 1। ঠিক আছে, এটা কেমনে করবো একটু পরে ম্যাথে গেলে বুঝতে পারবে। 2 নম্বরে আসো সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ, এখন কাকে বলা হয় সেমি মোলার দ্রবণ? মনে রাখবা সেমি মানে কি অর্ধেক। তাহলে আমার দ্রবণ সবসময় কি আছে? 1 লিটার দ্রবণে পদার্থ আমার আছে 0.5, ঠিক আছে, বা 1/2, যেটাকে বলা হয় কি রে এত মোল দ্রব্য দ্রবীভূত, তাহলে তার মোলারিটি কত হবে? 0.5 মোলার বা মোল পার লিটার। আন্ডারস্ট্যান্ড? এবার দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 3 নাম্বার আছে, সেটা হচ্ছে কি রে আসি আমরা সেন্টিমোলার। সেন্টিমোলার সেন্টি মানে কি? আচ্ছা সেন্টিটা পরে আসে, আগে আসি ডেসি। ডেসিমোলার। ডেসিমোলার মানে কি? ডেসি মানে 10 ভাগের 1 ভাগ। 1 লিটার দ্রবণে দ্রব্য আছে 1/10 অর্থাৎ 0.1 মোল। ঠিক আছে, তাহলে তার ঘনমাত্রা কত হবে রে? 0.1 মোলার বা মোল পার লিটার। আন্ডারস্ট্যান্ড? ডেসির পরে আসা সেন্টি। কি রে? সেন্টিমোলার। সেন্টি মানে কি রে? 1 লিটার দ্রবণে দ্রব্য আছে 100 ভাগের 1 ভাগ। কত ভাগের? 100 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে আমরা কত পাইলাম? 0.01 মোল। 0.01 মোল। তাহলে আমাদের এখানে মোলারিটি কত হবে? 0.01 মোলার বা মোল পার লিটার। এবার আসো মিলি। আবার মনে করো না তোমার বান্ধবী মিলি, ঠিক আছে, মিলি মোলার। মিলি মানে কি রে? 1000 ভাগের 1 ভাগ। 1 লিটার দ্রবণে দ্রব্য আছে কত? 1000 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.001 মোল। এর মোলারিটি কত হবে রে? 0.001 মোলার। আন্ডারস্ট্যান্ড? এ মহিলারা ওদেরকে বলো হয় ঘরের ভিতরে থাকতে না বাইরে থাকতে, দরজাটা লাগাই দাও, এসির বাতাস এখানে কি হবে তো। ঘরে কেন জায়গা আছে এখানে বসে থাকতে বলো। জায়গা আছে পিছনে বসে থাকো, সমস্যা কি? আমারও দিয়ে যাও। হইছে? তাহলে দেখো এই যে আমরা জিনিসগুলো পাইলাম, এখন তোমাকে প্রশ্ন আসবে
দেখো এরকম একটা দিলাম, ক্যালসিয়াম ক্লোরাইড এর সেমি মোলার দ্রবণ প্রস্তুত করো। সেমি মোলার, আচ্ছা 250 মিলিলিটার সেমি মোলার দ্রবণ প্রস্তুত করো। কি বললাম রে? ক্যালসিয়াম ক্লোরাইডের 250 মিলিলিটার এরা সেমি মোলার দ্রবণ প্রস্তুত করো। ম্যাথ করো, ম্যাথ। এটা সিম্পল ম্যাথ, দেখো তোমরা ভয় পাই গেছো এইজন্য বলতেছো না, এটা সিম্পল। তোমাকে বলছো যে ক্যালসিয়াম কার্বনেটের ক্লোরাইডের কিরা 250 মিলিলিটার সেমি মোলার। দেখো সেমি মানে তোমাকে ঘনমাত্রা তোমাকে মুখস্থ রাখতে হবে, কথাটা বুঝতে পারছি? সেমি মোলারের ঘনমাত্রা কত? 0.5 মোলার মোল পার লিটার। আর এটা হচ্ছে ভি এর মান, আর এটা হচ্ছে আমাদের কি রে? এম। এম এর মান বের করতে পারবো না? এম কত? 111। কেমনে আসলো? কারণ ক্যালসিয়ামের কত? 40 আর ক্লোরিনের কত? 35.5 ইনটু 2 কত হইল? 111। ঠিক আছে, তাহলে আমরা W ইকুয়াল টু কি পাচ্ছি? এস এম ভি বাই 1000। এস এর মান কত হইল আমাদের? 0.5। এম এর মান হচ্ছে আমাদের 111 ইনটু সরি এটা যে 250, নিচে কত রে? 1000। কত আসছে? 13.8। অর্থাৎ এবার আমরা কি করব? তার লাস্টে দিয়ে ম্যাথ করার পর তুমি লিখবা যে আমরা পাল্লার মাধ্যমে 13.8 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড মেপে কি রে 250 মিলিলিটার দ্রবণের মধ্যে কি করে দিব? মিক্স করে দিলে আমাদের কি হলো রে? দ্রবণ প্রস্তুত। ঠিক আছে, ক্লিয়ার? এই সেই দিকে এত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড মেপে 250 মিলিলিটার দ্রবণের মধ্যে কি করব? মিক্স করে দিলে আমাদের দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এইগুলা ম্যাথ খুব বেশি কঠিন না। আমি তোমাদের আগেই বলছি যে আমার ক্লাস যারা করে নাই, হবিগঞ্জের মধ্যে যারা আমার ক্লাস করে নাই তারা লস প্রজেক্টে আছে, একদম গ্যারান্টি। তুমি ধরো তোমরা তো আমার কাছে শুরু করছো, তারা নতুন, এরা তো আগে থেকে পড়ছে, এরাও আমার কাছে আগে পড়ে না, এরা 10-এ আসা পড়ছে। ঠিক আছে, তোমরা যারা এই জাস্ট কোর্সে ভর্তি হইছো, তোমরা তো এর আগে অনেক টিচারের কাছে পড়ছো। আমার মনে হয় যে এইটা এরকম এত সহজ করে কোনো স্যার পড়াইছে? তুমি যেই স্যারের কাছে পড়ো, তুমি কি বলে তোমার জয়দেব স্যার বলো, তোমার হাদি স্যার বলো, তোমার যত স্যারই বলো, ঠিক আছে, এগুলো খালি নামের উপরে চলে, বুঝছো? ঠিক আছে, কিছু কিছু আছে ভয়ের বিজনেস আমাদের দেশে, কিছু কিছু আছে ভয়ের বিজনেস, এবং এটা বলা উচিত না, এটা ক্লাস আপলোড দিব। ঠিক আছে, তারপর আমি বলে ফেলি, আমাদের দেশে কিছু টিচার আছে শুধুমাত্র নিজস্ব পার্সোনাল বেনিফিটটাই দেখে। পার্সোনাল বেনিফিট বুঝো? মানে কি, তুমি তার কাছে পড়বা, তার টাকা ইনকাম হবে। পার্সোনাল স্টুডেন্টের বেনিফিট খুঁজে খুব কম টিচার আছে, বুঝতে পারছি? এরকম খুব কম টিচার আছে। যেমন ধরা এই যে তোমার বিকেজিসি বা গভ, ঠিক আছে, এটা একদম চিরন্তন সত্য কথা। এরকম গভ বা বিকেজিসির মতো বাংলাদেশে আরো 7000 কলেজ স্কুল আছে। কত? 7000 স্কুল আছে, এবং প্রত্যেকটা স্কুলে সেম ঘটনাই চলে। তুমি স্যারের কাছে পড়বা, তোমার পরীক্ষায় মার্ক দিব, তুমি স্যারের কাছে পড়বা না, তোমার মার্ক দিবে না। আর আমাদের দেশের গার্ডিয়ান গুলা এত পরিমাণ খবিস, এটা এখানে বললাম যে তারা স্টুডেন্টের বেসিকের পিছনে ছুটে না, তারা ছুটে কিসের পিছনে? মার্ক। ঠিক আছে, ওই যে একটা কিছু নিউজ ভাইরাল, গোল্ডেন গোল্ডেন গোল্ডেন, আমার না গোল্ডেন 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 ভাইরাল হচ্ছে না, গোল্ডেনের পিছনে ছুটে। আবার দেখো ওই ডবল গোল্ডেন পাওয়া স্টুডেন্ট গুলা কোথাও অ্যাডমিশনের চান্স পাচ্ছে না। তো ওইটাই বলা, ওইটা সুনামের জিনিস নাকি গচ্ছাকির অপমানের জিনিস? এগুলো বলবে না মানুষে, পাশের বাড়ি ভাবি, কি ভাবি আপনার মেয়ে বলে এখানেও গোল্ডেন ওখানেও গোল্ডেন, চান্সও কোথাও হইলো না। ঠিক আছে কিনা? এই হচ্ছে অবস্থা, এইটা অপমানের জিনিস। তুমি বেশি ঠিক করবা। অনেক স্টুডেন্ট আছে, ইভেন আমার একটা ফ্রেন্ডের কথা বলি, হে এইচএসসি তে 4.37 পাইছে, বুঝছো? কত? অথচ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সেকেন্ড হয়েছে, বি ইউনিট থেকে, বুঝছো কি? মানে আর্টস থেকে। সে আমাদের আমি যেই কলেজ থেকে পড়তাম সেখান থেকে সে কত পাইছে? 4.37 আর্টস থেকে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা কি হলো? সেকেন্ড। তাহলে একবার চিন্তা করে জিনিসটা, তাহলে ওর রেজাল্ট, ওর অ্যাডমিশনে কোনো প্রভাব ফেলছে? তাহলে না। তোমার বেসিক ঠিক থাকবে, তোমার পড়ালেখা ঠিক থাকবে, তুমি আরামসে চান্স পাবা। ঠিক আছে, আর তুমি ওই গোল্ডেনের পিছনে ছুটছো, তোমার হচ্ছে কি রেজাল্টের পিছনে ছুটছো, মাঝখানে তোমার কি, আরে তোমার 14টা অধ্যায় আছে নাকি রে তোমাদের কেমিস্ট্রি, না 12টা? এই কেমিস্ট্রি 12টা অধ্যায় যদি আমি বলি, এর মধ্যে আমি তোমাকে একদম গুনতি করে 6টা অধ্যায় দেই না, তুমি
90+ মার্ক পাবা, 90+। আমি তো এবার অবাক হয়েছি কি জানো, আমার ওইদিন দুইটা স্টুডেন্ট আমার মিষ্টি দিতে আসছে। এই স্টুডেন্ট তোমরা মনে দেখছো ওইখানে সালাম করছিল যে পা দিয়ে শুয়ে, এই যে স্টুডেন্ট গুলা টেস্টে ফেল করছে, বুঝছো, টেস্টে ফেল করছে। আমি তাদের লাস্টের দিকে মাত্র 10 দিনের একটা সাজেশন দিছি, বলতে এই 10 দিন পড়লে তুমি শেষ। হে মহিলা বলে বায়োলজিতে 98 পাইছে, টেস্টে স্টুডেন্ট কি করছে, ফেল করছে। হে মহিলা বায়োলজিতে কত পাইছে, 98, কেমিস্ট্রিতে পাইছে কত, 96। ঠিক আছে অবস্থা, ঠিক আছে, তাহলে এখন বুঝো মাত্র 10 দিনের সাজেশন দিছি, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সাজেশন একটাই, তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা, সবই করো। আর তোমরা তো লাস্ট এক্সামিনে তোমাদের কোশ্চেন আরো সোজা হবে, আর হচ্ছে কি আরো প্লাসের পরিমাণ আরো বাড়বে। সমস্যা নাই, তোমাদের সাজেশন তুমি এখন দিব না, পরে দিব। কেন? কারণ তোমার হচ্ছে এখন দিলে তুমি হচ্ছে চোর হয়ে যাবা, পড়ালেখা করবা না, ঠিক আছে। এখন দেখো আমরা লাস্ট টপিক আজকের লাস্ট টপিক পড়বো, সেটা হচ্ছে কি দ্রবণ লঘুকরণ। দ্রবণ লঘুকরণ, দ্রবণ লঘুকরণ। আমি যদি বলি, আমি আমার বেজে কোনো পার্সোনাল টিচারকে কখনো হচ্ছে কি কথা বলি না, যেটা তোমাদের বাকি স্যাররা করে, ঠিক আছে। আমি তোমাকে জাস্ট এইটুকু বলতেছি যে সিস্টেম খারাপ আমাদের দেশে, ঠিক আছে কিনা। এই সিস্টেমটা চেঞ্জ করতে পারলেই আমাদের দেশ আরো উন্নতির দিকে যায়, পড়ালেখার দিক দিয়ে। কারণ বাঙালি কিন্তু মেধা অনেক তীক্ষ্ণ, এটা তোমার মাথায় রাখতে হবে। বাঙালির মেধা প্রচুর পরিমাণে তীক্ষ্ণ, মানে অল্প সময় অনেক কিছু করতে পারে, বাট ওই স্কোপ নেই কিছু করার। এই জন্য দেখবা বাংলাদেশের 70% যেগুলো ভালো স্টুডেন্ট বুয়েটে পড়ে বা ঢাকা মেডিকেলে পড়ে, ঢাকা 70% স্টুডেন্ট কি হয়, বাইরে যায়। কারণ আমার এখানে কিছু করার স্কোপই নাই। কোথায় বুঝতে পারছি? ওই সবাই শিয়ালের ঝাঁকের মতো এক জায়গায় দৌড়াবে, সবাই ওই জায়গাতেই দৌড়াবে, সবাই ওই কি বিসিএস এর পিছনে দৌড়াবে কুত্তার মতো। দেখো এবারে রেজাল্ট দেখো, বিসিএস এর কি হয়েছে জানো? বিসিএস পরীক্ষাতে কমপক্ষে 10 লাখ, আর সর্বশেষ চান্স পায় কয়জন? 2000 জন। বাকি আরো 9,98,000 কি রে বাদ। এবারে শুধুমাত্র এটা রেজাল্ট আমার খুবই হাস্যকর লাগছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বুঝো? শিক্ষক নিবন্ধন বুঝনি? এই যে তোমাদের যে উচ্চ বিদ্যালয় বা এরকম স্কুলে যে টিচার নিয়োগ দেয় না, এই নিয়োগ পরীক্ষায় 8 লাখ টিচার খালি ফেল করছে। মানে পরীক্ষা দিছে নিয়োগ পরীক্ষায়, এর মধ্যে 8 লাখ স্টুডেন্টে কি করছে, ফেল, পাসই করতে পারে না। এটা কি শিক্ষা বলে? আর ওরা আবার বড় বড় কলার উঁচা করে কি বলে, আমি তো ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছি, আমি ফিজিক্সে অনার্স কমপ্লিট করেছি, আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি। অথচ ওই স্টুডেন্ট ওই লোকগুলাই পরীক্ষা দিতে গিয়া কি হইলো, ফেল। আর পরে কি বলবে জানো? দোষ কার? শিক্ষা, এই সরকারের, চাকরি নাই, তারপর হচ্ছে কি রে, কি বলো ওইটা তোমার, না ভুলে গেছি, মামা ভাইগনা নাই, এই জন্য সারা তোর যোগ্যতাই নাই। তুই বলতেছিস যে মামা ভাইগনা, তুই মামা নিয়ে কি করতে? কোশ্চিন কিনে নিতে তোর যোগ্যতা থাকবে, তুই এমনিতেই চান্স পেতে, কোশ্চিন পাওয়ার দরকার আছে নাকি? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের দেশ। মানে সব দোষ নন্দ ঘোষ সরকারের, নিজে যে যোগ্যতা নাই। সারা এই যে তুমি জানো বৃন্দাবন কলেজের মতো যেগুলো অনার্স পড়ায়, এগুলো যেটা অনার্স লেভেলে পড়া করে, এরা কোনোদিনই পড়ালেখা করে না। ওই পরীক্ষার আগে একটা নোট কিনে সারাটা কোশ্চিন দিয়ে দেয়, বাস ওই পরীক্ষা দিয়ে কি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আবার। আর ওরা এরকম ভাব নেই। এটা ডায়লগ আছে, যেই না চেহারা নাম রাখছে কি রে, পেয়ারা। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। দিস ইজ ওই যে বলে কি বলে, মানে ওই যে বললাম রে, যোগ্যতাহীন লোকরে যখন তুমি তার যোগ্যতা থেকে বেশি কিছু দিয়ে দিবা না, তখন তার ভিতরে অহংকার বাইরে যায়। বুঝতে পারছি? এরা রাস্তায় বিড়ি খাইতে তাদের লজ্জা লাগে না, আর বাড়িতে গিয়া নিজের বাপরে একটু কাজে একটু হেল্প করবে না, কৃষি হোক বা অন্য কোনো ক্ষেত্রে, তখন তাদের লজ্জা লাগে। আমি অনার্স মাস্টার্স করলাম, এখন কি আমি কৃষি করবো? গুগা শালা। এবার দেখো দ্রবণ প্রস্তুতকরণ, ঠিক আছে। তাহলে দ্রবণ লঘুকরণ, লঘু মানে কি রে, পাতলা। লঘু মানে কি, পাতলা। লঘু মানে পাতলা। অর্থাৎ তোমাকে ধরো তুমি একজন তোমার বাবারে তুমি চা বানাই দিলা,
চাতে অনেক চিনি মানে শরবত বানাই দিছো, চিনি অনেক বেশি হয়ে গেছে, তুমি চিনিটা কমাবা কেমনে? পানি থেকে কি চিনি ফোটা ফোটা বের করে নিবা না, তুমি কি করবা আরো এক্সট্রা পানি যোগ করতে হবে। লঘুকরণ মানে হচ্ছে কি যখন আমি ওইটার সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করব, ঠিক আছে। এখন বলছে এই লঘুকরণের একটা সূত্র আছে, আগে ওই সূত্রটা হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের ঘনমাত্রা ওই দ্রবণের কিসের রে আয়তনের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দেখো আমরা ঘনমাত্রা 1/v এরকম লিখতে পারি না। ব্যস্তানুপাতিক মানে কি রে, বিপরীত সম্পর্ক। ঘনমাত্রা বেশি হলে টুকু, আয়তন বেশি হলে ঘনমাত্রা কি হবে কম, আর আয়তন কম হলে কি ঘনমাত্রা কি হবে বেশি। এখন ধরো আমি 1 বালতি পানি নিছি আর এখানে 1 কাপ পানি নিছি, এখানে আমি পুরা বালতি পানি আছে, এখানে 1 কাপ পানি আছে, এখানে আমি 1 চামচ চিনি দিলাম, আর এখানেও আমি 1 চামচ চিনি দিলাম, পদার্থের পরিমাণ সেম, কিন্তু কোন পানিটা বেশি মিষ্টি হবে? এটা কেন? কারণ তার ঘনমাত্রা বেশি আর এর ঘনমাত্রা আমার কি রে কম, ঠিক আছে। এখন দেখো এই জায়গা থেকে আমরা সূত্র বের করি, S সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে আমার কি লাগবে? ধ্রুবক 1/v, অর্থাৎ বলবো S v ইকুয়াল টু কি রে ধ্রুবক, অর্থাৎ কোন দ্রবণের ঘনমাত্রা এবং কি রে আয়তনের গুণফলটা সবসময় কি হবে? ধ্রুব সংখ্যা হবে। মানে এটার ব্যাখ্যা দেখো, কারণ আমার এই পাত্র আছে, এই পাত্রের মধ্যে প্রথমে আয়তন ছিল v1 আর ঘনমাত্রা ছিল কি রে s1। এখন যদি আমি তাতে কিছু পরিমাণ পানি যোগ করি, কি করি? পানি যোগ করি, তাহলে তার ঘনমাত্রা বাড়ে, কি হইলো আয়তন বাড়ে v2। মনে রাখবা এইটুক v2 না, টোটাল আয়তনটাই হচ্ছে আমার কি রে v2 টোটাল। আর তাহলে যখন আমরা আগেই বলছি যত গুণ আমি পানি বাড়াবো ঠিক তত পরিমাণ ঘনমাত্রা আমার কি রে কমবে, তাহলে কমে হইলো কি রে s2। মনে রাখবা তার s1 v1 এর গুণফল যত পাবো এবং s2 v2 এর গুণফল কি রে সেই ধ্রুব সংখ্যায় বের হবে। এটার মান যদি সমান্তরাল আমরা বলতে পারি s1 v1 = কি রে s2 v2। আন্ডারস্ট্যান্ড? কে বুঝছে বলো? শিওর? এটা দিয়ে কিভাবে মেয়াদ আসে জানো? এরকম করে একটা মেয়াদ আসে, ধরো এটা পাত্র আছে, এই পাত্রে হচ্ছে HCl আছে 0.5 মোলার 250 মিলিলিটার। বললো উদ্দীপকের দ্রবণটি ডেসি মোলার দ্রবণে পরিণত হতে, ডেসি মোলার দ্রবণে পরিণত করতে কতটুকু পানির প্রয়োজন? কতটুকু পানির প্রয়োজন? অতিরিক্ত কতটুকু পানি প্রয়োজন? এখন বের করে এটা ম্যাথ। অতিরিক্ত কতটুকু পানি প্রয়োজন বের করো। দেখো আমি করে দিচ্ছি। আমাদের সূত্র আছে s1 v1 = কি s2 v2। দেখো এখানে তার আদি ঘনমাত্রা কত ছিল রে? 0.5। আদি ঘনমাত্রা কত ছিল? 0.5। এবার দেখো তোমার কি বলছে, কিসে পরিণত করতে বলছে? ডেসি মোলার। তাহলে এটা আছে তোমার s2, ডেসির জন্য s2 এর মান কত হবে? 0.1। ডেসি মানে কি 0.1 না ঘনমাত্রা। আগের আয়তন কি ছিল? v1 ছিল 250। আমরা এখন কি করব? v2 = তাহলে v2 = কি হচ্ছে রে s1 v1 / s2, তাই না? ওই মনে দেখাও এখানে 0. কত? s1 এর মান 0.5 ইনটু v1 এর মান 250 আর v2 কি রে s2 এর মান কত? 0.1। ক্যালকুলেশন করলে কত আসে? কত আসে বলো? 1250 মিলিলিটার। শুনো 1250 মিলিলিটার কিন্তু মোট আয়তন। তোমাকে বলছে অতিরিক্ত কতটুকু পানির প্রয়োজন, কতটুকু পানি করতে। এখন ধরে কি করতে, আগে পানি ছিল কতটুকু? 250, তাহলে আমাদের অতিরিক্ত পানি প্রয়োজন কত রে? 1250 - 250 কত রে? 1000
আন্ডারস্ট্যান্ড? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।